আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বলেছি তো সংখ্যালঘুদের থাকতে দিবে না এই দেশে। ওই যে কিছুদিন যাবত এই যে এখন শুরু করেছে কালেমার পতাকা নিয়ে ফাত্রামি শুরু করেছে। এই পতাকা যখন পুলিশ সরাই নিবে বলবে যে এই যে ইসলাম মনে করেছে, পুলিশ কাফের, বলবে যে এই পতাকা যে সরাই সে কাফের, এটা বলবে। দেখেন কিন্তু এটা কিন্তু ফাত্রামি করতেছে, তারা ঘৃণা শেখাচ্ছে এই পতাকার মাধ্যমে। তারা সব মানুষকে, এই যে মৌলবী একটা বলেছে যে আমার সন্তানকে আমি আর্জেন্টিনা ব্রাজিলের পতাকে থুতু দেওয়া শিখাই, ঘৃণা করে। তোমার আমি মানুষই মনে করি না, আর তরে মানুষ মনে করি কে? তরে মানুষ মনে করে কে মৌলবী? এখন আমি যদি বলি মৌলবীরই তো আমি মানুষ মনে করি, ওরা দেখলে আমি থুতু দেই, তাহলে বলবো ফসে করতে ইসলাম অবমাননা করেছে, ইসলাম খতরমি। কিন্তু এগুলো ঘৃণা তো তারা ছড়াচ্ছে ভাই। তো নবীর অবমাননার কথা কোনটা? নবী 13টা বিয়ে করছেন, এটা বললে ইসলাম অবমাননা হয়ে যাবে? কিন্তু নবী 13টা বিয়ে করছে, আপনারাই বলেন। যার দাসী ছিল আপনারাই বলেন। নবী এতিম ছিল বললে কি অবমাননা হয়ে যাবে? নবী কোরআনের আয়াত নিয়ে রাখছেন, সেগুলো ছাগলে খেয়ে ফেলতো, রুটির মধ্যে লেখা ছিল সেগুলো খেয়ে ফেলতো, এটা তো হাদিসে আছে। এটা বললেও কি হয়ে যাবে? এটা বললেও কি ধর্ম অবমাননা হয়ে যাবে? নবীর যে স্ত্রী আয়েশা, তার চরিত্রের উপরে সন্দেহ প্রকাশ করেছিল স্বয়ং নবী, এবং হযরত আলী বলছিল এটা তালাক দিয়ে দেন, তার জামাই বলছিল তালাক দিয়ে দেন। এই জন্য তো আলীর সাথে আয়েশার এত বিরোধ আবু বকরের। এটা জানেন না তো, শিয়া সুন্নির বিরোধ, কিন্তু এটা একটা কারণ। এটা তো ইসলামের ইতিহাসে লেখা। এটা কি ইসলাম অবমাননা হয়ে যাবে? সাতিমে কি গুস্তাকে সাহাবা হয়ে যাবে? আরে ভাই, ইসলামের ইতিহাসে উষ্ট্রের যুদ্ধে আলী এবং আয়েশার যে যুদ্ধ, শ্বশুর শাশুড়ির জামাইয়ের যুদ্ধে কতজন লোক মারা গেছে? 25,000 সাহাবী মারা গেছে। সবগুলো সাহাবী মানে বুঝেন আল্লাহ যার উপর রাজি, এরাও আবার আল্লাহর উপর রাজি, যাদের দুনিয়াতে বেহেশত কনফার্ম। এবং ইসলামে বলেছে কোনো সাহাবীকে যদি তুমি তাকে আদর্শ হিসেবে মানো, তুমি বেহেশতে চালায় বেহেশতে চলে যাবে। তো 25,000 সাহাবী কারা মারছে? আমি মারছি? 25,000 সাহাবী কে মেরেছে? তসলিমা নাসরিনকে মারতে গেছিল? 25,000 সাহাবী কে মেরেছে? নরেন্দ্র মোদী কে মারছিল? নেতানিয়াহু কে মারছিল? না ট্রাম্প কে মারছিল? তো মুসলমান মারছে। কোন মুসলমান? সাচ্চা মুসলমান। খোদ নবী উম্মুল মুমিনিন আয়েশা ভার্সেস ইসলামের খলিফা আলী, দুইজনে মিলে ফাইট করেছে, মারা গেছে। 25,000 সাহাবী মেরে ফেলছে নিজেরাই। এছাড়া আরো যুদ্ধ হয়নি সাহাবীদের মধ্যে? তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এটা কি ইসলাম অবমাননা হয়ে যাবে আমি বললে? হ্যাঁ, আমি বললে ইসলাম অবমাননা হবে। আমি যদি বলি মাদ্রাসায় কেন বলৎকার হয়, এটা বললে ইসলাম অবমাননা হয়। কিন্তু যারা বলৎকার করে এবং ক্যান্সার বানায় ফেলায় পশ্চাৎদেশী শিশুদের, ওটা ইসলাম অবমাননা হয় না। মানে ইসলাম অবমাননা না, নবীর অবমাননা, আল্লাহর। আচ্ছা, আল্লাহ হইলো সবচেয়ে ক্ষমতাধর, তাই না? আল্লাহ এই আসমান জমিন সব কিছু, আল্লাহর অপমান হয়? আল্লাহর অপমান করা সম্ভব? যার এত ক্ষমতা, ভগবানের অপমান করা সম্ভব? আমি ফরি যদি ভগবানের গালি দিই, আমি ফরি আল্লাহরে গালি দিই, কি হবে তাদের ভাই? আমি আল্লাহরে যাতা বৃষ্টি ভাষায় গালি দিলাম, কি হইলো আল্লাহ? আমি ভগবানের বৃষ্টি ভাষায় গালি দিলাম, কি হবে ভগবানের? আমি কে? যদি সত্যি তারা থাকে, তারা এত ক্ষমতাবান হয়, এ যদি বাচ্চা পোলার মতো গালি দিলে তোর মেরে মার মতো রে। মানে বাচ্চা পোলার যদি একটু গালি দেন, তোর আমি আরেক বাচ্চারা মারতে দেন। গলির কুকুরের মতো ঘেউ একজন ঘেউ গুলো একজন ঘেউ করে, এরকম হয়ে গেল না? গলির মস্তানের মতো। আল্লাহ কি গলির মস্তান? ভগবান কি গলির মস্তান যে তাদের আমি গালি দিলে আমার মারতে আসবে তারা? আল্লাহ ভগবান যারা স্রষ্টার আপনি দাবি করেন, যারা এর সমালোচনা করলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, দুচোখে জানলো আগুনে পুরাবেন কেন? কি কারণে? আমি যদি আমার মতো 100 কোটি ফরিদ সারাদিন আল্লাহরে গালি দেয়, মা বলতে কি হবে আল্লাহর? আবার বলেন, এত ক্ষমতাধর ব্যক্তি, কি হবে? ক্ষতি হলে আমারই হবে, কিন্তু তার কিছু হবে? তাহলে এটা কিভাবে ধর্ম অবমাননা হলো? কিভাবে আল্লাহরে গালি দিলে অবমাননা হলো? কি সমস্যা আপনার? আসলে আল্লাহ অবমাননা না, নবী অবমাননা। নবী মারা গেছে 1400 বছর, 1450 বছর আগে, ওই মরা ব্যক্তির অবমাননা হয়ে যায়। কি অদ্ভুত ব্যাপার! 1400 বছর আগে একটা লোক মারা গেছে, তার নিয়ে কথা বললে এটা সেটা ধর্ম অবমাননা হয়ে যায়। ফাত্রামি করার একটা তো সীমা থাকা উচিত। এটা হলো আপনার বিশ্বাস আহত হয়েছে। আপনি বিশ্বাস করেন 6 বছরের মেয়েরে বিয়ে করলে সেটা বৈধ। আমার কাছে তো সেটা বৈধ হবে না। 6 বছরের মেয়েরে কোনো সব লোক বিয়ে করতে পারে? এটা আমার কাছে মনে হয় না। আমি বলবো, আরেকজন বলবে, আপনার সমস্যা কি? আপনি যে কাজ করলে, তসলিমা নাসরিন একটা পোস্ট দিয়েছিলেন, যে কাজ করলে সমালোচনা হয়, লজ্জা পাবা, সেই কাজ করো কেন বাবা? তসলিমা আপা কত অনেক আগে এটা তো পত্রিকায় পড়েছি, না কলমে পড়েছি, নাকি তার বইয়ে পড়েছি, না ফেসবুকে, আমার মনে নাই। তিনি একবার একটা লিখেছিলেন যে যাহা করলে পুরুষেরা লজ্জা পায়, যাহা করলে তুমি লজ্জা পাও, এরকম লিখেছিলেন। তুমি সেটা করো কেন? 6 বছরে বাচ্চারা বিয়ে করছে বললে আপনার সমস্যাটা কি? করছে তো, এটা ধর্ম মানা হবে কেমন?
মৌলবীরা বলতেছে নবীর বাপ মা জাহান্নামী, দুজকে যাবে, নবী রক্ষা করতে পারবে না। তাহলে আমি যদি বলি যে নবী তার মা বাবাকে রক্ষা করতে পারে না, আমি ফরিদের কেমনে দুজক থেকে রক্ষা করবে? এটা ধর্ম মনে হয়ে গেল। তাহলে আগে আগে রাজ্জাক বিন ইউসুফের গিয়ে ধরেন, মহসিনকে ধরেন, রাজ্জাক বিন ইউসুফের পোলাপানকে গিয়ে ধরেন, শায়েক আহমকুল্লাহকে ধরেন, ওটা সেটার মধ্যে গোলাবে না। সব দুর্বল লোক যারা সংখ্যায় কম তাদের আপনি হিন্দুদের উপর অত্যাচার করতে পারবেন। আমি ফরিদ আমার মতো 200-400 সারা দেশে 100-200 মানুষ মুক্ত চিন্তার কথা বলে, তা করে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। ক্ষমতার গায়ের জোর। আবার ইসলাম যখন শুরু হয়েছিল, লাথি উষ্টা খাইতো, ওটা নিয়ে আবার খুব গল্প করে, আমার অমুক সাহাবী এত কষ্ট করেছি গো। তা আমারও তো কষ্ট আপনারা দিচ্ছেন না? আপনারা বাংলাদেশ থেকে মুক্ত চিন্তার মানুষদেরকে হিজরত করতে বাধ্য করেন না? করেন কিনা? যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এবার আসি রোহিঙ্গাদের ব্যাপারে। রোহিঙ্গারা চিটাগাঙে আছে, তাদের অন্য বস্ত্র বাসস্থানে তাল বাহানা করতেছে। মুসলমান রোহিঙ্গাদের দিচ্ছে, কিন্তু হিন্দু রোহিঙ্গা যারা তাদের খাবার দিতেছে না, তাদের সহযোগিতা করতেছে না, বরং উল্টাই সেখানে কি মন্তব্য করতেছে, ভারত যাওয়া। সেখানে তারা মন্তব্য করতেছে এই বাংলাদেশের মুসলমান। দেখলাম কয়েকটা কমেন্ট, ভারত যাওয়া। বিশ্বাস হয় না যে আপনাদের শোনাই, দেখি কি কি লেখছে সেখানে। দেখেন সেখানে কি লেখছে, আপনাদের শোনাই রোহিঙ্গাদের নিয়ে। মুসলিম রোহিঙ্গা, যে এটা সনাতন টিভি নামে একটা ফেসবুক পেজ, সেখানে আসছে মুসলিম রোহিঙ্গারা ত্রাণ পেলেও পাচ্ছে না হিন্দু রোহিঙ্গারা। কেন ভাই আপনি ত্রাণ দিবেন না? কি কারণে? কি অপরাধ তাদের? এই দেশের মুসলমান ভারতে গিয়ে অনুপ্রবেশকারী, তাদের আপনি জায়গা দেন না, হিন্দু রোহিঙ্গা হলে জায়গা দেন না, এগুলি কি? এখানে একজন লিখছে, এই যে একজন লিখেছে ভারত যাও, রোহিঙ্গা হিন্দুদের উদ্দেশ্যে লিখছে ভারত যাও। আরেকজন লিখেছে মোদির কাছে গিয়ে কও। আরেকজন লিখছে মোদির কাছে গিয়ে বলে। আরেকজন লিখছে ইসকন কই। এগুলো হলো তাদের বক্তব্য। মানে হিন্দু রোহিঙ্গারা না খেয়ে আছে, কষ্টে আছে চিটাগাঙে, এই কক্সবাজারে, এদের ব্যাপারে এই বক্তব্য বাংলাদেশি মুসলমানদের। আরেকজন লিখছে মোদির কাছে গিয়ে কও। এই যে আরেকজন বলছে আমরা আন্দোলন করে করিডোর দিছি কি হিন্দুদের বসায় খাওয়ার জন্য। এটা বাংলাদেশি মুসলমানের চিন্তা। অথচ আপনাদের একটা কথা বলি, আমাদের একটা বিশেষ বৈঠক হচ্ছিল, আপনার বিশেষ আলোচনা হচ্ছিল, আমরা কয়েকজন দেশি বিদেশি এবং ভারতের সেখানে হিন্দুত্ববাদী লোক ছিল। সেখানে একজন প্রস্তাব দিয়েছে ভারতের জন্য, যেটা আমি বলেছিলাম এর আগে। আবার এই যে বললাম না হিন্দুত্ববাদীর সাথে কথা হয়েছে, দু একটা বাটপার হিন্দু আবার বলবে এই যে ফরিদের সাথে হিন্দুত্ববাদী সম্পর্ক, এটাও দেখবেন দু একজন আবার কওয়া শুরু করে দিবে, এটা আবার কাট করে। ঠিক আছে, হতে পারে সে বাটপার এই আলোচনা তো ছিল, হতে পারে, কিন্তু সে বলবে যে এই যে ফরিদ হিন্দুত্ববাদীদের সাথে ছিল। যাই হোক, সেটা অন্য বিষয়। সেখানে একজন বলেছিল যে বাংলাদেশে খাদ্য রপ্তানি বন্ধ করে দেন। আমারও বলেছি আর আগে যে আমারও নীরব সমর্থন, আমি চুপ ছিলাম, কোনো হ্যাঁ না বলিনি। কিন্তু একজন বিজেপির নেতা, সাধু সন্ন্যাসী, আমার ওই দিন থেকে হিন্দুদের প্রতি শ্রদ্ধাবোধ বেড়ে গেছে। আর বলো যে না, আমাদের ধর্ম, আমাদের দর্শন, আমাদের সনাতন ধর্ম শত্রুকে না খাইয়ে রাখার পারমিশন দেয় না। আর এনে মুসলমান কি বললো যে তোমরা করিডোর দিয়ে আমরা কি রোহিঙ্গা নিয়ে আসছি হিন্দুরা খাওয়ানোর জন্য? চিন্তা করে দেখেন, এই হলো মুসলমান। আর এই যে যতই হিন্দুদের গালি দেন, তাদের মধ্যে পার্থক্য দেখেন। হিন্দুত্ববাদী বলে গালি দেন যে হিন্দুদের, কিন্তু পার্থক্যটা দেখেছেন? তারা কি বলে? আমি সাক্ষী। বলো যে না না না, বাংলাদেশে আমরা খাদ্য রপ্তানি বন্ধ করার জন্য সরকারকে কখনোই বলবো না, কারণ মানুষকে না খায় রাখা যাবে না। এটাই বৈদিক দর্শন, বৈদিক সাহিত্য, হিন্দু ধর্ম, সনাতন ধর্মের শিক্ষা। কিন্তু মুসলমান কি করতো? না খাওয়াই মারতো। আপনার একটা উদাহরণ দিই, কাতারের সাথে সৌদি আরবের ঝগড়া লাগছিল, মনে আছে কি? এই 5-7 বছর আগে, আমার এক্সাক্ট টাইম মনে নাই। সৌদি আরব কি করছিল জানেন? কাতারের সামনে খাল খনন করছে মরুভূমির মধ্যে, যাতে কেউ না যাইতে পারে। মুসলমান দুইটাই ধনী। কিন্তু বাংলাদেশের মুসলমান যদি ভারতের মতো শক্তিশালী হইতো, বাংলাদেশ, মনে করেন বাংলাদেশটা ভারত আর ভারতটা বাংলাদেশ, আর বাংলাদেশে হিন্দু থাকে 90%, তাই না? সবগুলো ব্লক মেরে না খাওয়ায় মারতো বাংলাদেশের হিন্দুদের। কিন্তু ভারত, কিন্তু হিন্দুরা সেটা করে না। বিজেপির লোকের কথা বলতেছে, বিজেপির লোক এই কথা বলেছে। আমি বললাম তো, ওই কারণে হিন্দুদের প্রতি শ্রদ্ধাবোধ বেড়ে গেছে। তাদের শত সমালোচনা থাকতে পারে, কিন্তু এটা তো আমি সাক্ষী। যাই হোক, এই যে আরেকজন বদমাইশ লেখছে, আরেক মুসলমান, যে ঠিক আছে, মানে হিন্দু রোহিঙ্গারা ভারতের বাংলাদেশে না খায় আছে, তাদের সঙ্গে কি বলে শুনে, ঠিক আছে, মাঝে মধ্যে নির্যাতন কি জিনিস টের পাক, মানে না খায় রাখে সে টের পাওয়াবে। বুঝতে পারছেন তো? কেন বুঝতে পারছেন তো? এই হলো বাংলাদেশের মুসলমান। অথচ ভারতে রেজিস্টার্ড 16,000 মুসলমান রোহিঙ্গা, 16,000 রেজিস্টার্ড, সেখানে খাইতেছে থাকতেছে। আর আনরেজিস্টার্ড 60,000 রোহিঙ্গা মুসলমান বসে খাইতেছে ভারতে।
আর বাংলাদেশে কয়েকশো রোহিঙ্গা, হিন্দু রোহিঙ্গা, তাদের বাংলাদেশ খাবার কম পড়ে যাইতেছে, অথচ সমস্ত খাবার বিদেশিরা দেয় এখানে। আর ভারতে 60,000 মুসলমান রোহিঙ্গা বসায় খাওয়াইতেছে, আর বাংলাদেশের মুসলমান কয় ঠিক আছে। এই হলো মুসলমানদের চিন্তা চেতনা। এই যে আরেকজন লিখছে যে ধর্মের বাবা ডাকবো, একটা একটা করে ধরে ভারতে পাঠাবো, মানে হিন্দু রোহিঙ্গাদের ভারত পাঠাই দিব, বাংলাদেশে থাকতে দেবে না। এই যে আরেকজন লিখছে ইন্ডিয়া যায় না কেন, সব কিন্তু আবার পাক্কা মুসলমান, কিন্তু এরা ভারতে গিয়ে মুসলমানরা থাকবো, ঠিক আছে, যাই হোক, ইন্ডিয়া যায় না কেন। একজন ঠিক বলেছেন যে হিন্দু কোটিপতিদের বলতে, দাদাদের বলতে চায় আপনারা ওদের পাশে দাঁড়ান, এটা এত টাকা দিয়ে, যে ঠিকই বলেছেন, হিন্দুদের উচিত ওই হিন্দু রোহিঙ্গাদের অন্তত সহযোগিতা করা, কারণ এই দেশে মুসলমান তাদের সহযোগিতা করবে না, তাদের হিন্দুদের উচিত সেখানে হিন্দু রোহিঙ্গাদের খাদ্য দেওয়া, সহযোগিতা দেওয়া, আর্থিক সহযোগিতা দেওয়া, এটা দেওয়া উচিত। বাংলাদেশের হিন্দু রোহিঙ্গাদের যারা আছে তাদের কথা বলতেছি, কি বলবো আর, যে আর দরকার নাই, অনেক হয়েছে, ইন্ডিয়া চলে যাও, এগুলা লাভ। মানে 10-12 লক্ষ মুসলমান রোহিঙ্গা থাকতে পারবে, আর 300টা পরিবার, 350 পরিবার, এদের প্রতি এদের আর সহ্য হইতেছে না বাংলাদেশের মুসলমানদের, এই অবস্থা। অথচ 60,000 রোহিঙ্গা ভারতে থাকতেছে, খাইতেছে, আর বাচ্চা পয়দা করতেছে। আর ভারতের কথা কি বলবো, আমাদেরই জায়গা দেয় না, কি বলবো আর, রোহিঙ্গাদের জায়গা দেয়। এই যে আরেকজন লিখছে তোরা ভারত যা, এগুলো হলো ভাষা। এই যে আরেকজন লিখছে ভারত চলে যাও। এটা আপনারা এই নিউজটা পাবেন সত্য সনাতন টিভি নামে একটা ফেসবুক পেজে, ঠিক আছে, এগুলো এখানে কমেন্টসগুলো আপনারা পাবেন। এই হলো অবস্থা। তো বাংলাদেশে সংখ্যালঘুদের আসলেই পছন্দ করে না বাংলাদেশের মুসলমান না, পৃথিবীর মুসলমানই অমুসলমানদের কাফের, অপবিত্র মনে করে, কিচ্ছু করার নেই, এদের শিক্ষাটা এটা দিয়েছে। যাই হোক, কিছু কমেন্টস নিয়ে শেষ করে দিই, অনেক আলাপ। নমস্কার, আমি তরুণ ঘোষ। সেনেটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি হেরে গেছেন ভোটাভুটিতে। আমাদের কাগজে একটা বেরিয়েছে, সেনেটে হার ডোনাল্ড ট্রাম্পের। আমি এটার কটা গুরুত্বপূর্ণ অংশ আমি পড়ছি। সেটা হচ্ছে, উনি বলছেন যে খবরটা বেরিয়েছে, ইরানের যুদ্ধ নিয়ে সেনেটের ভোটাভুটিতে হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বড়সড় ধাক্কা খেল তার যুদ্ধনীতিও। সেনেট যুদ্ধ সংক্রান্ত প্রস্তাবের নির্বাচনের ফল দাঁড়িয়েছে 50-48, মানে ওনার বিপক্ষে 50, ওনার পক্ষে 48, ব্যবধান 2 ভোটের। এই প্রথমবার আমেরিকান কংগ্রেসের উভয় কক্ষই এমন একটি প্রস্তাব পাশ করেছে যা যুদ্ধক্ষেত্র থেকে আমেরিকার সেনাবাহিনী প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ট্রাম্পকে। অনুমান, ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সদস্যরা তার বিরুদ্ধে গিয়েছেন। ভোটে হেরে ক্ষুব্ধ প্রেসিডেন্টের দাবি, ভুল সময়ে অবাস্তব প্রস্তাব নিয়ে ভোট হচ্ছে। এর জেরে ইরানকে দুর্বল করতে তিনি যা পদক্ষেপ করেছেন তা সম্পূর্ণ কঠিন হয়ে যাবে। একদিকেও পোস্ট লিখেছেন ট্রাম্প, সেখানে লিখেছেন, ওদের সঙ্গে আমি যা করছি আমেরিকা তা পছন্দ করছে না, আমাকে থামতে বলা হচ্ছে, আর এতে শত্রুদের সাহায্য করা হচ্ছে। ট্রাম্পের হুমকি, আমার এই কাজটা আরো কঠিন করে দিল, কিন্তু একে আমি সফল করবই। মানে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন, ইরান যুদ্ধে যে ভোটাভুটিতে তার যে হার হয়েছে, সেটাতে দোষটা আমেরিকার জনগণের ওপরে, মানে সেনেটের ঘাড়েই উনি চাপিয়ে দিয়েছেন। উনি বলছেন, আমি ইরানকে শেষ করে আমি আমেরিকাকে মহান করার আমি যে চেষ্টা করছি ইরানকে দুর্বল করার জন্য, সেখানে আমার দেশের লোকেরাই আমার কাজটা আমাকে কঠিন করে দিচ্ছে। কিন্তু কঠিন হলেও আমি কিন্তু এই কাজটা করবই। মানে উনি দৃঢ় প্রতিজ্ঞ, ইরান যুদ্ধ উনি চালিয়ে যাবেন। সেটা এখন প্রেসিডেন্ট ট্রাম্পের এবং আমেরিকার নিজস্ব ব্যাপার, তার মধ্যে আমরা ঢুকবো না। শেষ পর্যন্ত কি হবে না হবে, এই কূটনৈতিক ব্যাপার স্যাপার এগুলো বোঝা খুব মুশকিল, খুব ঘোরেল জিনিস কূটনৈতিক ব্যাপার।
জল যে কখন কোন দিকে গড়াবে তা বোঝা যায় না। আরো একটা ধাক্কা যেটা মার্কিন প্রেসিডেন্ট খেলেন, সেটা হচ্ছে বাণিজ্য চুক্তি কিন্তু হলো না। আমি বলেছিলাম বাণিজ্য চুক্তি কিন্তু হবে না, এদিক ওদিক করে টাল বাহানা করে কিন্তু ভারত কিন্তু কাটিয়ে দেবে। সেটাও আমাদের কাগজে বেরিয়েছে, সেটাও আমি একবার দেখাই। বাণিজ্য চুক্তি সমাধান সূত্র অধরাই। লেখা হচ্ছে বাণিজ্য মন্ত্রক সূত্রের খবর। আমি চুম্বক অংশটুকু পড়ছি। সমাধান সূত্রের পথে বাধা হয়ে উঠেছে দুটি বিষয় অনিশ্চয়তা। এক, ট্রাম্পের প্রশাসন আমেরিকার বাণিজ্য আইনের 301 ধারায় ভারত সহ বেশ কিছু দেশের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তাদের ধারণা এই দেশগুলিতে শ্রমিকদের জোর করে খাটিয়ে সস্তায় পণ্য তৈরি করা হয়। সে দেশের জন্য 12.5% অতিরিক্ত শুল্ক চাপানোর প্রস্তাবও রয়েছে ট্রাম্প প্রশাসনের। এই তদন্ত শেষে কি হবে তা স্পষ্ট নয়। আর 2 নম্বর কারণ যেটা হচ্ছে চুক্তি আটকে যাওয়া, সেটা হচ্ছে আমেরিকা এতদিন চড়া শুল্কের ভয় দেখিয়ে বাণিজ্য চুক্তি নিয়ে দর কষাকষি করছিল, কিন্তু আমেরিকার সুপ্রিম কোর্টই বলেছে চড়া শুল্ক বসানোর ক্ষমতা ট্রাম্প সরকারের নেই। আমেরিকা এখন একতরফা ভারতের বাজার নিজেদের কৃষিপণ্য বেচতে চাইছে। দিল্লির গবেষণা সংস্থা GTIRI তার মতে আমেরিকার শুল্ক ব্যবস্থা বদলে যাওয়ায় বাণিজ্য চুক্তির মূল কাঠামোটাই বদলে গিয়েছে। যদিও বৈঠকের পরে দিল্লিতে জেমিসন গির তিনি বলেন ট্রাম্প এবং মোদি দুজনের সম্পর্ক উন্নত করার জন্য সম্মত হয়েছেন, যার মধ্যে বাণিজ্য চুক্তি রয়েছে। এর মধ্যে ভারত ব্রিটেন বাণিজ্য চুক্তি রূপায়ণের লক্ষ্যে পীযূষ গোয়েল বৃহস্পতিবার লন্ডন রওনা হয়ে গিয়েছে। আমি আগেই বলেছিলাম ইউকের সঙ্গে বাণিজ্য চুক্তি রূপায়ণ হচ্ছে, খুব শিগগির ইউকে প্রথম করছে। ইউরোপিয়ান ইউনিয়নের যিনি হর্তাকর্তা বিধাতা মানে চেয়ারম্যান উর্সুলা ভ্যান ডেন, তিনি তো পরিষ্কার বলে দিয়েছেন যে জুলাই মাসে আমাদের মধ্যে চুক্তি হয়ে যাচ্ছে। অর্থাৎ এর মধ্যে অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে, জাপানের সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে, আফ্রিকান বিভিন্ন কান্ট্রির দেশগুলোর সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে। অর্থাৎ যে দুটো বড় দেশ আছে, একটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, জুলাই মাসে হয়ে যাচ্ছে। ফলে পড়ে রইল বড় দেশ বলতে আমেরিকা। আমি অনেক দিন আগে বলেছিলাম যে এই টাল বাহানা করতে 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 বাণিজ্য চুক্তি কিন্তু ভারত অত তাড়াতাড়ি করবে না। বিশেষ করে যখন ওই প্রথম শর্তটা পড়লাম না, সেটা উনি বলছেন ওদের 301 নম্বর ধারা না কত, 301 নম্বর ধারায় ওদের উল্লেখ করা আছে সস্তায় লেবার জোগাড় করে আমরা সস্তায় পণ্য তৈরি করি। আচ্ছা আপনারাই বলুন, আপনার দেশে যে আপনাদের যে শিল্পগুলো আছে যে কোনো দেশে, সে শ্রমিককে কত পয়সা দেবে না দেবে সে দেশের তো আভ্যন্তরীণ সেই কোম্পানিগুলোর সিদ্ধান্ত। এখানে আমেরিকা তদন্ত করার কি? আমি প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম যে সব ব্যাপারে কিন্তু গাইড জজ করলে তো হবে না। এখন ভারত ওখানে বলছে যে আমরা এখানে চুক্তিতে সই করব না, আপনারা 12.5% আমাদের ওপর অতিরিক্ত শুল্ক চাওয়াবেন, কারণ আমাদের এখানে আপনারা তদন্ত করবেন, করে দেখবেন যে আমরা শ্রমিকদের কম মাইনে দিচ্ছি কিনা। এটা তো আপনার দেখার বিষয় নয়। তো ওখানে আটকে গেল। আর দ্বিতীয় হচ্ছে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে এই ট্যারিফ এটা অন্যায্য, এটা ট্রাম্প পোষাতে পারেন না। ফলে দুটো জিনিসে এসে কিন্তু আটকে গেল। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের আশা হচ্ছে খুব তাড়াতাড়ি বৈঠক কি বলে এই চুক্তি আমাদের হয়ে যাবে, বাণিজ্য চুক্তি। কিন্তু আমার মনে গভীরভাবে সন্দেহ আছে
যে এই চুক্তি আদৌ হবে কিনা। বাকি সারা বিশ্বের সঙ্গে চুক্তি আস্তে আস্তে কিন্তু হয়ে যাবে। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে চুক্তি হয়ে গেল মানে তো আপনার অর্ধেকের বেশি দেশের সঙ্গে চুক্তি হয়ে গেল। ইউরোপিয়ান ইউনিয়ন তো একটা বিরাট, অনেকগুলো দেশ নিয়ে, আর তারা বলে দিয়েছে মাদার অফ অল ডিল। সেটা আপনাদের মনে আছে, উর্সুলা ভ্যান ডের নিজেই বলেছিলেন মাদার অফ অল ডিল আমরা সই করতে যাচ্ছি। এরপরে রয়েছে ফ্রান্সের সঙ্গে চুক্তি, যদিও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ফ্রান্স, কিন্তু ফ্রান্সের সঙ্গে আলাদা কিছু প্রযুক্তি সংক্রান্ত চুক্তি হচ্ছে। সব দেশের সঙ্গে তার প্রযুক্তির চুক্তি হচ্ছে না, ফ্রান্সের সঙ্গে হচ্ছে, বিশেষ করে রাফাল এবং অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে যে সমস্ত কথাবার্তা চলছে সেই চুক্তিটা আলাদা হবে। তো সব মিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটু গোলমেলে জায়গায় আছেন। মানে একদিকে হচ্ছে আপনার নিজের দেশের কংগ্রেস তার বিরুদ্ধে ভোট দিয়েছে, ভোটের হার দুটো এদিক ওদিক হওয়া মানে, কিন্তু আপনার সংখ্যার নিরিখেও দুটো ভোট তো বেশি তো বিরোধীরা পেয়েছে, ট্রাম্পের পক্ষে দুটো কম ভোট পড়েছে। ফলে ওখানে একটুখানি মুশকিলে পড়ে গেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এখন এদিকেও গেছে, বাণিজ্য চুক্তিও হলো না, সেনেটেও একটা বড় ধাক্কা। যদি এর প্রভাব খুব একটা পড়ে না, এই যে আপনার মিড টার্ম ইলেকশনে এর প্রভাব খুব একটা পড়বে না, কিন্তু তাহলেও হয়তো দেখা যেতে পারে প্রভাব একটা পড়লেও পড়তে পারে। কারণ এই ইসরায়েল আর ইরানের যুদ্ধে এত টাকা খরচা হয়েছে, এত টাকা, এই টাকা কাদের? এই টাকা তো আমেরিকার যারা সাধারণ মানুষ তাদের ট্যাক্সের টাকা, তারা প্রশ্ন তুলছে। এখন দেখা যাক প্রেসিডেন্ট ট্রাম্প এই নতুন কি পথ বেছে নেন। মানে আমও গেল সালাও গেল, বিষয়টা এরকম। কারণ আওয়ামী লীগ সরকার পতনের পরে এই দেশের উচ্ছেদের পরে এই দেশের যে অর্থনৈতিক অবস্থা ভয়াবহ, যে যত কথাই বলুক, যত গল্পই করুক, কোন দিকে যাচ্ছে দেশ, আপনার শিরোনামের সাথে আমাদের আলোচনার অনেক মিল আছে। সেটা আমরা ওই দিকেই যাবো। ভাই আমি দেশ আরেকটু বিষয় একটু আপনাকে এখানে যুক্ত করে দিই, যে বাংলাদেশে এই মুহূর্তে যে পরিমাণ মানুষ, এই আনুপাতিক হারে এত ভয়াবহ বেকারত্ব বাংলাদেশের ইতিহাসে কি আপনি আর আপনার বয়সে কখনো দেখেছেন কিনা? মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আসলে এই বিষয়টা যেতে চাচ্ছিলাম, কিন্তু ভুলে খেয়ে হারিয়ে ফেলেছিলাম। এটা আপনারা যারা ভালো উপস্থাপক, এটা তাদের গুণ যে একজন আলোচক আসলে কোন দিকে যেতে চায় খেয়ে হারাই ফেললে আপনারা সেটা ধরে দিতে পারেন। ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, এই মুহূর্তে মানে আপনি কল্পনাই করতে পারবেন না যে কত মানুষ বেকার হয়ে গেছে। এইখানে যারা ক্ষমতা এসেছে, আসলে তো এখন বিরোধী দল নাই, সবাই ক্ষমতায়। আপনি দেখেন তারা নিজেরাই 1 টাকা বিনিয়োগ করে নাই। কেন করে না? তাদের তো টাকার অভাব নাই, কিন্তু কেন বিনিয়োগ করে না? আচ্ছা, তাদের ব্যক্তিগত বিনিয়োগের কথা বাদ দিলাম, রাষ্ট্র কি করেছে? রাষ্ট্র কি 10 পয়সার বিনিয়োগ আনতে পেরেছে? এই যে শুনলাম যে জাপান, আমেরিকা, চায়না কোথাও থেকে বিনিয়োগ আসতেছে না। শেষ মুহূর্তে ওই ফাশিক চৌধুরী নামক এক কোথাকার কোন বাটপার, যাকে একেবারে আইডল মনে করেছিল মানুষ, যে মুরগি ডিম পারে মানে অত কেরকেরায় না, এইটা কেরকেরানি আমাদের জামালের ভাষায় যদি বলি, ফাশিক চৌধুরী বিনিয়োগের বন্যা বসাই দিবে। তো ফলাফল কি হলো? সে তো নিজে ব্যর্থ হয়েছেই, সরকারও ব্যর্থ, সরাসরি সরকার ব্যর্থ। আমরা দেখলাম চীনে এই যে আমাদের মুসলেকা সরকার গেলেন, আপনি দেখেন সব আলোচনা কি, আমরা 25টা বিমান কিনবো, তারপর তিস্তার পানি, মানে তিস্তার পানি হইলো ভারতের, মানে আপনার বাড়িতে পানি দিবেন কিনা, আপনার টিউবওয়েলের পানি দিবেন কিনা, এটা আলাপ যদি আমি আসাদুরের সাথে গিয়ে করি কানাডায়, হবে না তো? এটা তো আপনার সাথেই সুইডেনে আমার আলাপ করতে হবে। মানে আপনার বাড়ির পানি আমার উঠানে আসবে কিনা, এটার আলোচনা করলাম কানাডায় বসে।
ফরিদ ভাই, বসে আছে। এখানে আমার আবার একটু ইন্টারাপ্ট করতে হচ্ছে, আমি দুঃখিত। আপনি যে বিদেশি বিনিয়োগের কথা বললেন, একটা খুব চমৎকার একটি পয়েন্ট নিয়ে এসেছেন, যে আমাদের মতো যে আমরা যেই দেশগুলো, আমাদের দেশের একটা অনেক বড় একটা বিষয় হয় হচ্ছে গিয়ে বিদেশি বিনিয়োগ। কিন্তু এই যে আপনার ২০২৪ সালের যে এই সময় বা ২৪, হ্যাঁ সম্ভবত ২৪ সালের যে এই সময়টা থেকে যে বাটার জুতা পোড়াও, ওই অমুক পণ্য পোড়াও, তমুক পণ্য পোড়াও, এই যে দেশের যে জঙ্গিরা, দেশের ভেতরে থাকা যে জঙ্গিরা বিদেশি কোকা-কোলা ফেলে দাও, শিল্প কোকা-কোলা ফেলে দাও। হুম। শিল্প কারখানার প্রতি যে আচরণ করেছে, তাতে কি আপনি মনে করেন যে আসলে এই দেশে কোনো বিদেশি বিনিয়োগকারী মানে বিনিয়োগ করবে, বা আপনি নিজে কি হলে কি করতেন? মানে আপনি কি আসলে বিনিয়োগ করতেন? মানে আপনার কি মনে হয়, এটা যদি একটু পরিষ্কার করে বলেন। প্রশ্নই আসে না। কেন আমি বিনিয়োগ করব? বিনিয়োগের যদি আপনি বিনিয়োগকারী হিসেবে আমাকে কথা বলেন, তাহলে আমি করব। কেন না? বিনিয়োগকারীর ধর্ম কি? যে আমার টাকা লাভ আসুক না আসুক, আমার বিনিয়োগটা ঠিক থাকবে কিনা, কমপক্ষে এটা তো নিশ্চয়তা দিতে হবে। আপনি প্রফিট দিলেন না, কিন্তু কমসে কম আমার যা পুঁজি সেটা তো আমাকে ফিরিয়ে নেওয়ার বা সেটা আমার হাতে থাকবে, এই গ্যারান্টি তো আমি চাইবো, তাই না? কমসে কম এটা। অবশ্যই বিনিয়োগকারী লাভ চাইবে। ধরে নিলাম বিনিয়োগকারীটা খুব ভালো মানুষ আমার মতো, তাহলে সে অন্তত ভাববে যে আমার পুঁজিটা যেন ঠিক থাকে। কিন্তু আপনি সাইফুল বাতের টিটু মনে করেন আমার উপরে বিনিয়োগ করলেন, আপনি পুঁজি তো লাভ তো পেলেনই না, শেষে টাকাও গেল, আমারও হারাইলেন। তাহলে আপনার লস কয়টা হইলো, কয় রকম? তো বাংলাদেশের যে অবস্থা, আমি কালকে আপনার বিষয়ে আপনার কথার উপরেই কালকে একটা লাইভে, কালকে নাকি পরশুদিন আমি বলে ফেলেছি, যদি সেটা আমার উচিত হয় আপনার নাম নেওয়া, আপনার অনুমতি ছাড়াই। আপনার সাথে আমার একটা বিশেষ কথা হয়েছিল যে বাংলাদেশে যাতে একটা নার্সিং কলেজ হয়। আমি কিন্তু ভেতরে ভেতরে খুব চেষ্টা করে যাচ্ছিলাম, এবং আমি বিনিয়োগকারী পেয়েও গিয়েছিলাম। আমাদের প্রাথমিক বিনিয়োগ নার্সিং কলেজের জন্য যত জমি লাগে তার দিবে, কিনে দিবে। তো জমি হয়ে গেলে তো আমাদের অর্ধেক কাজ সম্পন্ন হয়ে যায়। তো আমি কথা বলতে থাকলাম, আর তিনি আরেকজন বিনিয়োগকারী ঠিক করলেন। যখনই শুনছে নাম বাংলাদেশ, তারা প্রথমে ভেবেছিল এই বিনিয়োগটা যাচ্ছে হয় শ্রীলঙ্কায়, না হয় ভারতে, না হয় নেপালে। চিন্তা করে দেখেন, যারা বিনিয়োগকারী তারা কিন্তু সবাই বাংলাদেশি বংশোদ্ভূত, মানে আপনার মতোই হয়তো বাইরে থাকে তারা। এবং অদ্ভুত ব্যাপার, যাদের সাথে আলাপ করছি 2-4 জন আপনাকে চিনে ফেলেছে, যেহেতু মিডিয়া আপনি পরিচিত। বললো তো ফাইন, আমাকে বললো প্রস্তাব কে দিয়েছে? আমি বললাম আপনি দিয়েছেন। তো তারা কথা বললো, আমরা বললাম আমাদের তো বিনিয়োগ করার ক্ষমতা নাই, তো যদি এটা করেন ভালো। বাংলাদেশ নাম শুনে তারা চমকে গেল, অবাক হলো, বলছে না বাংলাদেশে কেউ বিনিয়োগ করবে না। আপনি সবচেয়ে বড় কথা কি বললো জানেন? আচ্ছা, আপনি যে উদ্দেশ্যে বিনিয়োগ করতেছেন, ধরেন নার্সিং কলেজ করলেন, ওই যে আপনি যেটা প্রথমে সন্দেহ করেছিলেন, বাংলাদেশ থেকে তো কোনো নার্স ইউরোপে নিবে না। জানে যে এই মানুষগুলো ওইখানে গিয়ে ওই ইহুদি, খ্রিস্টান, হিন্দু এদেরকে দেখবেন ক্ষতি করবে চিকিৎসা করতে গিয়ে। সারা পৃথিবীতে এটা প্রচার হয়ে গেছে যে মুসলমান ডাক্তার দিন শেষে মুসলমান থাকে, মুসলমান নার্স দিন শেষে মুসলমান থাকে। আমি তো ভয় পেয়ে গেলাম। বললে এটা আপনি ভারতে করতে পারেন, নেপালে করতে পারেন, শ্রীলঙ্কায় করতে পারেন, ইভেন আরো দরিদ্র দেশ ভুটানে করতে পারেন, মানুষ বিনিয়োগ করবে, বাংলাদেশে বিনিয়োগ করবে না। আমি বললাম ভাই আপনিও তো বাংলাদেশি, আপনার যদিও পাসপোর্ট বাংলাদেশি না। বলে যে সেই জন্যই তো বলতেছি, বিদেশিরা তো যাবেই না, আমরাই যাবো না, বিদেশিরা কেন যাবে? এটা আপনার সাথে যেটা আমার কথা হয়েছিল সেই কথাটা বলতেছি। আপনি জানেন আমি দেশটার নাম বলবো না, সেইখানে অলরেডি জমি জমা দেখা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু আমি ভেবেছিলাম যে যেহেতু বিনিয়োগটা একটা বড় বিনিয়োগ, একটা নার্সিং কলেজ আপনি যে প্রপোজাল দিয়েছেন, দেশপ্রেম কার না আছে? আমি যতই দেশকে গালি দেই, আমি তারেক রহমানকে যতই গালি দেই, খালেদা জিয়াকে যতই গালি দেই, শেখ হাসিনাকে যে যতই গালি দিক, আসলে দেশের প্রতি তো মানুষের টান থাকবেই। এই যে আওয়ামী লীগ সরকারকে উচ্ছেদ করে দিয়েছে, শেখ হাসিনার সাথে অনেকে গাদ্দারি করেছে, তারপর যখন শেখ হাসিনা কি করতেছেন, দেশের জন্য তিনি যদি ফিরেন সে তো দেশের জন্যই ফিরবেন। দেশপ্রেম গালি দেওয়ার পরও দেশপ্রেমের তার থাকবে, উচ্ছেদ করে দিয়েছে তাকে মোল্লা মিলিটারি, তারপরেও কিন্তু দেশের জন্য তিনি কাজ করবেন, এটাই স্বাভাবিক। এই যে আপনিও দেশ থেকে বিতাড়িত, আপনি দেশে আপনার জীবন ঝুঁকিপূর্ণ, আপনিও কিন্তু চাইবেন 10টা টাকা যদি বিনিয়োগ বাংলাদেশে হোক, আপনিও কিন্তু মনে তৃপ্তি পাবেন, অন্য দেশে হলে এটা পাবেন না। আচ্ছা ঠিক আছে, কোনো প্রতিষ্ঠান হলে তৃপ্ত হবেন, কিন্তু বাংলাদেশে হলে বেশি তৃপ্তি পাবেন। সেই জন্য আমি চেষ্টা করেছি, কিন্তু ফলাফল ভাই এই বাংলাদেশে বিনিয়োগ হবে না। সেই জন্য আশিক চৌধুরী কি বললো জানেন? যে এখন আমরা বিদেশি বিনিয়োগের উপরে ভরসা করে দেশি বিনিয়োগ, কয়েকদিন পরে বলবে দেশি বিনিয়োগ হবে না, দেখবেন আস্তে আস্তে পিছিয়ে আসতেছে। আর আপনি যেটা বলে দেখেন চায়নাতে গেল, আমি ভেবেছিলাম, আমি
ভেবেছিলাম যে বিশাল একটা বিনিয়োগের ঘোষণা দিবে চায়না। আমি কিন্তু এটা ভেবে রেখেছিলাম যে বিএনপি সরকারকে টিকিয়ে রাখার জন্য হইলেও বা একটা দেখবা না দেখে একটা ঘোষণা দিবে যে তারা এত বিলিয়ন ডলার বাংলাদেশে বিনিয়োগ। আপনি দেখেন এখন পর্যন্ত ঘোষণা শুনেছেন? শুনেন নাই। না, এখানে তার মানে কি? আপনি শেখ ফরিদ ভাই, আপনাকে আরো একটা বিষয় একটু আমি এখানে, যখন আপনি প্রধানমন্ত্রী সফরের কথা নিয়ে আসলেন, তখন আমি আরো একটা সফরের কথা উল্লেখ করি। প্রধানমন্ত্রী কিন্তু একই সাথে মালয়েশিয়া সফর করেছে, এবং মালয়েশিয়ার জি। সরকার আমার বন্ধু মহাজাদু জানে এই গানটি তার সফরের, প্রধানমন্ত্রীর সফরের গানের সাথে এই গানটি ব্যাকগ্রাউন্ড মিউজিকে লাগিয়ে তারপরে আহ, সেটি তাদের ব্যক্তিগত, মানে প্রধানমন্ত্রী যে আনোয়ার পারভেজ, ওনার নাম কি, আনোয়ার ইব্রাহিম বা কি যেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, তার পেজ থেকে ছেড়েছে। এবং গানটি আপনি শুনেছেন কিনা এর আগে কখনো? এটি হচ্ছে হাবিব ওয়াহিদের গাওয়া একটি গান। গানটির কথা হচ্ছে, আমার বন্ধু মহাজাদু, আমার বন্ধু মহাজাদু জানে, ও জানে রে আমার বন্ধু মহাজাদু জানে। এবারে যেটা বিষয় সেটা হচ্ছে, আসলে এটা কি আসলে কোনো পজিটিভ কোনো বার্তা, নাকি এটা আসলে কোনো নেগেটিভ বার্তা? আপনি জানেন যে আওয়ামী লীগের একজন এমপি, সাবেক এমপি এবং পরে বিএনপি থেকে নির্বাচন করেছেন, যার নাম হচ্ছে গোলাম মাওলা রনি। তার এটার উপর একটি ভিডিও বানিয়েছেন, ভিডিওটা আমি দেখেছি। সেই ভিডিওতে আসলে সে বলতে চেয়েছে যে জাদু তো কোনো পজিটিভ বিষয় নয়, জাদু হচ্ছে এরকম একটা জিনিস যেটা নয় সেটা মানুষকে দেখানো, তাই তো? তো আমার মনে হয় উনি এখানে আরেকটি কথা বলতে ভুলে গেছে, সেটা হচ্ছে যে বাংলাদেশকে তারেক রহমান ওখানে গিয়ে রিপ্রেজেন্ট করছে, সেই দেশ তো তারেক রহমানের বানানো না। কথাটা আপনি বোঝার চেষ্টা করেন। যেই তারেক রহমান যে বাংলাদেশের চিত্রটা ওখানে দেখাবে যে দিস ইজ মাই কান্ট্রি, বাংলাদেশ এখন এইভাবে আছে, উপর থেকে ক্যামেরা করে, সাইড থেকে ক্যামেরা করে, বা যে বাংলাদেশের প্রতিনিধিত্ব ওখানে তারেক রহমান করছেন, সেই বাংলাদেশ তো আসলে তারেক রহমানের করা না। সুতরাং এটা মালয়েশিয়ার কাছে একটা ভেলকি, একটা জাদু। এবং আপনি দেখেন, এই যে মালয়েশিয়া উনি সফরে গেলেন, ওখান থেকে কিন্তু কোনো সুখবর আসলো না, বরং মালয়েশিয়ায় যে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ব্যাপারে যে কড়াকড়ি ছিল, সেটি আরো এক ধাপ কড়াকড়ি হলো। এবং চীন যে সফর করলো, এই চীন সফর করা এটাও কিন্তু কোনো ফলপ্রসূ ঘটনা আনলো না, বই আনলো না। এবার আমি আপনাকে ভেতরের একটা কথা বলি, সেই কথাটা বলার পরে আপনার আলোচনা করতে আর একটু সুবিধা হবে। আপনি দেখবেন যে এই তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পরে এমন কিছু কিছু কাজ, এমন কিছু কিছু সফর, এমন কিছু কিছু রাজনৈতিক সিদ্ধান্ত বিএনপি সরকার নিয়েছে, যেগুলোতে আসলে দৃশ্যত এক ধরনের ভারত নাখোশ হয়। কারণ চীনের সাথে মাখামাখি সম্পর্ক হওয়া মানে ভারত সেখানে একটু নাখোশ হবে, এইটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি পাশাপাশি আরেকজন মানুষের কথা যদি আমরা বলি, যার নাম হচ্ছে শেখ হাসিনা, বিগত সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি একসাথে চীনের সাথে চমৎকার ভালো মানে তার সম্পর্ক ছিল, চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল, উন্নয়নের অংশীদার ছিল, সেই সাথে ভারতের সাথে বেশ কয়েকটা প্রজেক্ট ছিল, রাশিয়ার সাথে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছিল, ওদিকে আমেরিকার চোখে চোখ রাগায় কথা বলছে। এই হইল গিয়ে নেতা, এই হইল গিয়ে রাজনৈতিক লিডার, এই হচ্ছে গিয়ে বঙ্গবন্ধুর কন্যা। এবার আপনি যদি দেখেন যে আসলে এই যে সফরগুলো, বা এই যে আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম, মূলত এই যে ভারতকে নাখোশ করে যে সমস্ত কার্যকলাপ তারেক রহমান নিচ্ছে, আপনার কি মনে হয় এর বুদ্ধিদাতা কে? এখন তার তো 5 জন উপদেষ্টা রয়েছে, আমরা তো কাগজপত্রে তাদেরই ধরব। ব্যক্তিগত মানে বিহাইন্ড দ্য স্ক্রিনে কে উপদেষ্টা, সেটা আমরা 2-4 জনের নাম জানি, বিহাইন্ড দ্য স্ক্রিনে কে, কিন্তু স্ক্রিনের সামনে তো 5 জন রয়েছে। সেই 5 জন কারা, তাদের ব্যাকগ্রাউন্ড কি? একজন হলো রুহুল কবির রিজভী, শিল্পমন্ত্রী, শিল্প উপদেষ্টা। আরেকজন হলো আরেকজন হলো জুনায়েদ শাকি, সম্ভবত তাকে বোধহয় এখন বাদ দিছে। আরেকজন হলো ওই যে পাড়া পেতি পাড়া জায়েদ।
ঠিক আছে, আরো যে 2-3 জন আছে এদের নাম আমরা জানি না, চেহারা দেখি আর কি। মানে এমন লোক আগে কিন্তু প্রধানমন্ত্রীর উপদেষ্টা একটা সাধারণ মানুষও কিন্তু তাদের চিন্তা জানে, সেটা বিএনপির হোক বা আওয়ামী লীগের হোক। কিন্তু এখন কাদের কই থেকে আইনা ওই লন্ডনে কে কার সাথে গ্যাম্বলিং করছে, কে বারে গিয়ে মদ খাইতো, কে সারাদিন বাজার টানতো, এগুলো এখন উপদেষ্টা হয়ে গেছে। মানে এই দেশের রাজনীতিতে তাদের কি ভূমিকা? এই জাহেদ পাঠা বাংলাদেশের এর চেয়ে কি যোগ্য মানুষ উপদেষ্টা হিসেবে এই দেশে ছিল না? ইভেন কি জুনায়েদ সাকির উপদেষ্টা বানাইছে, জানেন, প্রতিমন্ত্রী বানাইছে। এখন এই সমস্ত যে কার্যকলাপগুলো যে করতেছে ফরিদ ভাই, সরি, এই কার্যকলাপগুলো দেখে মনে হচ্ছে যে এর পেছনে জামাতের একটা ইন্ধন আছে। কারণ জামাতের সবসময় টার্গেট থাকে যে তার রাজনৈতিক প্রতিপক্ষকে সে কিভাবে বাটে ফেলাইতে পারবে। আপনিও জানেন, আমিও জানি যে পরবর্তীবারে যখন আওয়ামী লীগ যখন নির্বাচন করবে, তখন হচ্ছে গিয়ে জামাত আর বিএনপি হয় নির্বাচনের আগে কোয়ালিশন করবে অথবা নির্বাচনের পরে কোয়ালিশন করবে। কিন্তু এখন বিএনপি কে যতখানি মাঠে দাবিয়ে রাখা যায় ততই হচ্ছে গিয়ে জামাতের জন্য সেই বিষয়টা ভালো। এটা কি আপনার কখনো মনে হচ্ছে কিনা, বা এই বিষয়ে একটু আলোকপাত করতে? হ্যাঁ, আপনি নিশ্চিত থাকেন, বাংলাদেশে যত পলিটিক্যাল ক্রাইসিস তৈরি করা হয়, ফিনান্সিয়াল ক্রাইসিস তৈরি করা হয়, এগুলো সব জামাত করে। ইভেন ধরেন আপনার উপজেলা, বরিশালের কোন বিভাগের কোন জেলার কোন উপজেলায় আওয়ামী লীগ মারামারি, ওইখানে জামাতের ইন্ধন পাবেন। বিএনপি মারামারি, জামাতের ইন্ধন পাবেন। আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ মারামারি, সেখানে আপনি জামাতের ইন্ধন পাবেন। এটা তাদের পরিকল্পনা, কারণ তারা তো সুষ্ঠুভাবে আসতে পারবে না। তারা জানে যে বাংলাদেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা থাকে, তারা তো জামাতকে কেউ কাছে টানবে না, প্রশ্নই আসে না। তখন যেমন এই যে মনে করেন এখন এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ মাঠে নাই, তার জন্যই তো তারা এই যে, মানে যদিও এটা মুসলেখা মিলেমিশে, এটা একটা মানে কি অনুরোধের আসনের এমপিরা কিন্তু হয়েছে তো। এখন যদি আওয়ামী লীগ থাকতো তাহলে তো তারা একটা আসন, বড় জোর 5টা আসন পাইতো বা 10টা, মোর দেন, মানে একের সর্বোচ্চ যদি পাইতো, মানে একেবারে মনে করেন জামাত একেবারে ক্ষমতায় চলে গেছে, তাও 10টা জিত। কিন্তু এই যে 70-77টি আসন তারা নিল, এই যে আওয়ামী লীগ এই দেশে অস্থিরতা তৈরি করার কারণেই তো পেয়েছে। আবার আগামীতে যদি এরকম অস্থিতিশীল তো হবেই নিশ্চিত, জামাত জানে। জামাত কিন্তু আন্ডারগ্রাউন্ডে থাকা উস্তাদ, সেলিমগুড়ির তলে থাকা উস্তাদ। তারা কিন্তু, বিএনপি কিন্তু মাঠে থাকতে পারবে না। আপনি দেখবেন জামাত দুর্বাকাশের মতো, ওই যে পানিতে কলমিলতার মতো ভেসে ভেসে থাকবে, জামাত থাকবেই। বিএনপি কিন্তু এই দেশে মাঠে নামতে হবে। বিএনপি এখন তো আওয়ামী লীগ মিছিল করতে পারতেছে বা কথা বলতে পারতেছে, আর অনলাইনেও কথা বলতে হবে, বিদেশে পালায় গিয়েও কথা বলতে এই বিএনপি এবং জামাত কিন্তু এটাই চাচ্ছে। তাহলে কি মাঠে আবার খালি? জামাত হয়তো আবার কোনো না কোনো ভাবে আইসা কোনো না কোনো পরিস্থিতি আবার কয়েকটা সিট নিবে, এই তালে তারা আছে। কারণ যেহেতু জামাতের টুপি আছে, দাঁড়িয়ে আছে, তারা মাইটটা কম খাবে, মসজিদে গিয়ে পালাবে। অলরেডি এখনই কিন্তু তারা মসজিদের ভিতরে চেয়ার টেবিল নিয়ে মিটিং শুরু করে দিয়েছে। তারা মসজিদে থাকবে, আর ভিকটিম কার্ড খেলবে মসজিদ। যখনই আওয়ামী লীগ দৌড়ানি দেবে, দৌড়াই গিয়ে মসজিদে চলে যাবে। আর কমিটিরে বলবে, আওয়ামী লীগের বুঝাবে, এই যে মসজিদে হামলা করলে কিন্তু ইমান থাকবে না, বেঁচে যেতে পারবে না। আর আওয়ামী লীগ মেনে নিবে, তখন নিশ্চিত থাকেন মসজিদের জামাত তখন মসজিদে ঢুকে যায়। বিএনপি তো মসজিদে ঢুকতে পারবে না, বিএনপি তো এই বুদ্ধি তাদের নাই, বিএনপি তো অন্যদিকে পালাবে। তখন বিএনপির করুণ পরিণত এটি তারা চাচ্ছে। কারণ আওয়ামী লীগ বিএনপির যত মানে বাঘে মহিষে লড়াই হলে ফেউ বুঝেন, ফেউ মানে যায় না, সেই তো তখন খাবারটা খায়। মনে করেন একটা হরিণ পরে আছে, বাঘ আর সিংহ মারামারি লাগলো, তারা তো মারামারিতে ব্যস্ত থাকবে। এখন মরা সিংহ, মরা খরগোশ, মরা আপনার হরিণ বা মরা যে কোনো প্রাণী কে খাবে? ওই হায়নারা খাবে, তারা তো লড়াই ব্যস্ত। তো এখানে বাঘ সিংহ, বিএনপি আওয়ামী লীগ লড়াই থাকবে, জামাত সুযোগটা নেবে, জামাতের সাথে মোল্লার সাথে মিলিটারি চলে আসবে। এগুলো তারা বিভিন্ন প্ল্যান করে রেখেছে। আপনি ঠিকই বলেছেন, এই বিএনপি কে এই যে যত কুকামের বুদ্ধি দিতেছে, যত আকামের বুদ্ধি দিতেছে, এগুলো কিন্তু বিএনপি কোনো না কোনো ভাবে বায়াস্ট করতেছে। আপনি জানেন না, এটা শুধু এই এখনকার এই পরিস্থিতি দেখে আমি কিন্তু ফরিদ ভাই আমি বলছি না, আমি কিছু বিষয় বলি, আপনি একটু জাস্ট একটু মিলিয়ে দেখেন। সেটি হচ্ছে বিএনপি তো 1991 সালে প্রথম ক্ষমতায় আসছে। 1991 সালে ক্ষমতায় আসার পরে আমরা কিন্তু কখনো দেখি নাই যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপনার যেদিন তার পরিবার সহ যে হত্যার যে দিবস 15ই আগস্ট, সেই 15ই আগস্ট কখনো শেখ খালেদা জিয়ার জন্মদিন পালন করেছে, এটা কিন্তু ওই সময়টায় দেখি নেই।
এই চর্চাটা শুরু হলো কিন্তু যখন জামাতের সাথে কোয়ালিশনটা করলো বিএনপি তখন, অর্থাৎ জনক কাজ যেই করবে তাকে সে বিএনপির লোকের কাছেও, বিএনপির যারা মুক্তিযোদ্ধা আছে তাদের কাছেও ঘৃণিত। আপনি জিজ্ঞেস করেন তো ফজলু ভাই এটাকে কোনোভাবে পছন্দ করবে কিনা যে 15ই আগস্ট বিএনপিতে যদি মনে করেন ফজলু ভাই তো তাও তো তিনি আওয়ামী লীগ থেকে গিয়েছেন, যারা কখনোই আওয়ামী লীগ করে নাই, তারা এটা মেনে নেবেন। এটা কোন সুস্থ মানুষ, কোন সুষ্ঠু চিন্তা। এবং এর ফলে একটা বিএনপির মধ্যে কিন্তু একটা ঝামেলা তৈরি হয়েছে, বা বিএনপির প্রতি মানুষের একটা সত্যিও যদি জন্মদিন হয় তারপরেও খালেদা জিয়ার সেটা করা উচিত না। আর এটা তো ভুয়া জন্মদিন, কে না জানে 15 আগস্ট। আর এটা নিশ্চিত থাকেন এটা জামাতি বুদ্ধিটা দিয়েছে। আমি সেটাই বলতেছি। সৈয়দ আশরাফিয়া পাপিয়া আপা চাঁপাইনবাবগঞ্জ, তিনি তো বলেছেন যে বিএনপির ভিতরে অনেক গুপ্ত আছে। এটা আমি বলি নাই তো, আমরা তো জানি, কিন্তু আমরা বললে তো কেউ গ্রহণ করবে না। তিনি বলেছেন বিএনপির অনেক নেতারা, অনেক লোকই তো বলতেছে আপনার বিএনপি করতো যারা, বা যারা বিএনপি থেকে বের হয়ে আসছে, বা যারা আওয়ামী লীগ করে না, তারাও তো বলতেছে যে বিএনপির ভিতরে গুপ্ত আছে, যেটা আমরা জানি। আপনি দেখেন তাদের মাইন্ডসেট। আপনি আরেকটা জায়গায় যদি আসেন ফরিদ ভাই, সেটি হলো গিয়ে বিএনপির সাথে যে রাজনৈতিক দ্বন্দ্ব সেটা আওয়ামী লীগের থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই রাজনৈতিক দ্বন্দ্বের জায়গা থেকে বিএনপিকে কখনো চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার চিন্তা আওয়ামী লীগ করেনি, আওয়ামী লীগকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার চিন্তা কখনো বিএনপি করেনি। কিন্তু যখন 2001 সালে যখন এই জামাতের সাথে জোট বাঁধলো, তখনই তারা তারেককে বুদ্ধি দিল যে শেখ হাসিনাকে হত্যা করতে হবে, 21শে আগস্টে গ্রেনেড মারো। এবং সেটা করেছে, শুধু তাই না, এই যে বিগত 17 বছর বিএনপি যে ক্ষমতার বাইরে ছিল এবং কোনো কিছুই করতে পারে না, তার পেছনে কিন্তু এই একটা কারণ, অনেক বড় কারণ ছিল 21শে আগস্টের। আমি অনেক বিএনপি লোক বলতে শুনছি যে 21শে আগস্টে গ্রেনেড হামলা যদি তারেক রহমান করায় থাকে, তাহলে এটা কোনোভাবে মাইনে নিতে পারলাম না। শুধু তাই না, 10 ট্রাক অস্ত্র মামলা, ওই যে পাকিস্তানের আইএসআই এর বুদ্ধিতে ভারতের 7 সিস্টারে যে ভারত বিদ্রোহী যারা, তাদের কাছে 10 ট্রাক অস্ত্র দেওয়ার অপচেষ্টা করেছে, এটাও জামাত ইসলাম, এটাও জামাতের বুদ্ধি দিছে যে ভারত বিরোধিতা করেন তাহলে হয়ে যাবে, আর এরা বলছে জামাত সাথে থাকবে। কিন্তু জামাত মনে হয় না যে এবার আসলে এই যে বুদ্ধি দিয়ে আরেকটি রাজনৈতিক দলের ক্ষতি করা, সেই সুযোগটা এবার জামাতের আগের থেকে আরো বেশি আসছে। আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। আর সে ভেজাল করতে পারলেই তো বানরের রুটি ভাগের মতো, সে বানরের রুটি ভাগ করতেছে জামাত। জামাত দেখছে যে আমি কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবো না জীবনেও, এমনকি বিরোধী দলের নেতা হইতে পারবো না যদি বিএনপি আওয়ামী লীগ মাঠে থাকে। তার জন্য দেখেন তাদের পরিকল্পনা, একবার বিএনপি কে হটায়, আবার জামাতকে হটায়, আওয়ামী লীগকে হটায়। 96 কিন্তু আন্দোলনে জামাত কিন্তু আওয়ামী লীগের সাথে ছিল, ভিতরে ওইখানেও কিন্তু আবার আওয়ামী লীগের সাথে ছিল। এই যে জামাতের পাট পারে, এটা কিন্তু দুই দলই জানে, জানার পরেও তারা কেন সতর্ক হয় না আমরা জানি না। জামাত এই সুযোগটা নিচ্ছে, ভবিষ্যতেও নিবে। সে জানে যে কোন রকম ঝামেলা সৃষ্টি করতে পারলেই কেবল ক্ষমতায় যাওয়া যায়। সেই বানরের রুটি ভাগের মাতবররা কি করে, সে এখন মাঝখানে মনে করেন শক্তি দুইটাই বড়, যখন দুই মাথা পরে লাগে তখন কিন্তু ছোট ছোট মাতবর যায় সেগুলো মিল করতে। জামাত এই জায়গায় দুই জায়গাতে সুযোগ নিতেছে, আর জামাত কিন্তু ঢাল হিসেবে ব্যবহার করবে ধর্মকে, যেটা বিএনপি পারবে না আগামীতে। না, ওদের তো টুপি মাথা দিয়ে মিথ্যে কথা বলার সুযোগ আছে। দেখেন 32 নম্বর ভাঙলো, টোটালি কিন্তু জামাতের বুদ্ধিতে, টোটালি। হ্যাঁ, 32 নম্বর ভাঙা একদম জামাতের বুদ্ধি, এছাড়া এই চিন্তা কোনোদিন বিএনপির মাথায় আসার কথা না। এবং এটা দ্বারাও বিএনপি চরম ক্ষতির মুখোমুখি হইল। হ্যাঁ, আপনি খেয়াল করেন, আপনি বাংলাদেশে জামাত ইসলামের কয়জন লোক আছে, কয়জনের বাড়ি ভাঙবে? ভাঙবে তো সব বিএনপির লোকের বাড়ি। এই 32 নম্বর বাড়ি ভাঙার কারণে বিএনপির 32 লাখ বাড়ি ভাঙবে আওয়ামী লীগ, ভাঙবেই, আপনি লিখে রাখেন। একেবারে জামাত বুদ্ধি দিয়ে করাই দিয়ে গেল। কারণ এটার একটা সবচেয়ে বড় কারণ কি, বিএনপির লোকেদের এইটা বোঝা উচিত যে জামাত হলো গিয়ে একটি গর্তে লুকিয়ে থাকা দল। তারা ইতিপূর্বে গর্তে ছিল, তারা আবার যখন আওয়ামী লীগ আসবে, দেশে ফিরবে, তখন আবার তারা গর্তের মধ্যে লুকাবে। এই যে ইশাক যে ধানমন্ডি 32 নম্বর ভাঙার জন্য যে বুলডোজার সাপ্লাই দিল, ইশাক কোন সাহসে এই কাজটা করলো? ইশাক কি চিন্তা করতে পারে যে 14 গোষ্ঠীর কোনো নাম নিশানা আওয়ামী লীগ রাখবে না? এবং এইটার পুরোটার ক্ষতিগ্রস্ত হবে, এটা পুরো ক্ষতির মুখোমুখি হবে এটার জন্য বিএনপির লোক।
এটার জন্য কিন্তু জামাতের কিছু হবে না, কারণ জামাত শুট করে আবার লুঙ্গি নিচে ঢুকে যাবে। জি ফরিদ ভাই বলেন। জামাত সরাসরি আওয়ামী লীগে যোগ দিবে, তখন ফতোয়া দিবে, হ্যাঁ হ্যাঁ ফতোয়া দিয়ে আওয়ামী লীগে ঢুকে পড়বে। তারা বলবে কি তওবা করবে, সে নাটক করবে, নাটক করে তারা ওখানে চলে যাবে, পালে পালে দলে দলে আওয়ামী লীগে যোগ দিবে। কারণ আওয়ামী লীগের মধ্যে তো গ্রুপিং হবে, ওই এক গ্রুপ আরেক গ্রুপের মধ্যে ঢুকে পড়বে, ঢুকবেই তারা। বিএনপি কিন্তু ঢুকতে পারবে না, কিন্তু জামাত ঢুকে যাবে। জামাত কিভাবে ঢুকবে? প্রথমে তারা ওই যে দেখেন না, ওই যে আমির হারামজাদা নাকি আমির হামজা, এই বদমাইশটা কি বলেছিল যে তার বাপ দাদা 14 গোষ্ঠী 2 কুলে আওয়ামী লীগ করে। তারপর এটা বলেই শুধু ক্ষান্ত হয় না, বলেছিল যে 18 কোটি মানুষের জননী, তাকে হ্যাঁ। যদি কেউ তার যদি কোনো তার ভালো কাজের প্রশংসা না করে সে দুজকে যাবে, বলে নাই? এদের পক্ষে সবই সম্ভব। এরা নিজের স্বার্থে কাফের হয়ে আল্লাহ নবীকে এরা আল্লাহ এবং নবীকে লম্পট বানায়, আল্লাহর নবী রাসূলকে তার লম্পট বানায়, আল্লাহর নবী রাসূলের সাহাবীদের লম্পট বানায়। এরা নিজের অন্যের বোনে টানাটানি করবে, এটার জন্য তারা আল্লাহর নবী আল্লাহর রসুলের সাহাবীদের টানি নেমে আসে তাদের কাতারে। এরা কি পারবে না? আপনি আমাকে বলেন। ইভেন এরা প্রয়োজনে ভারতের সাথে আপোষ করবে। ভারত যদি বলবে যে দেখেন আমরা যারা জামাত আছি সকালবেলা প্রত্যেক দিন একবার করে আমরা গরুর মুদ খাবো, তাও আমাদের মাফ করে দেন। প্রয়োজনে তারা গরুর মুদ হ্যাঁ 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 জামাতের হ্যাঁ, পক্ষে খাবে, সম্ভব, এটা খাবে। বিএনপি জামাত গরুর মুদ খাবে। এটা বিএনপি আওয়ামী লীগ কারোর পক্ষেই সম্ভব না, এমনকি জাতীয় পার্টির পক্ষেও সম্ভব না। কিন্তু জামাত এটা পারবে। জামাত গরুর মুদ খাবে, প্রয়োজনে ভারতের দালালি করবে, মানে যার যার দালালি আওয়ামী লীগের দালালি করবে, প্রয়োজনে সব তো অভাবের আওয়ামী লীগ হয়ে যাবে। শুধু আরেকটা 15 আগস্ট ঘটনার জন্য, আরেকটা 5 আগস্ট ঘটনার জন্য তারা ঝাপটি মারে বসে থাকে আওয়ামী লীগের ভিতরে গিয়ে, আপনারা নিশ্চিত থাকেন। কিন্তু এর সমস্ত ভোগান্তি ভুগবে দেশ, ভুগবে বিএনপি। আপনি দেখবেন, দেখতে পারবেন সামনে, এবং এটা আমরা দেখব খুব শীঘ্রই দেখবো। আপনি যখন এই যে ইশরাক মানে কত কমন সেন্স লেস, সে চিন্তা করলো না যে গ্রামীণ টাওয়ার যেমন ভাঙবে তেমনি তার বাড়িতেও বুলডোজার চলবে, কেউ বেরোতে পারবে না। ইশরাকে না। এই যে আপনি যেটা না, এটা ফিরাইতে পারবে না। এটা নিয়ে আমি এরকম অনেক ফরিদ ভাই একটু দুঃখিত, মানে কথার মধ্যে একটু ইন্টারাপ্ট করলাম, যে আপনার আমার মতো গ্রাম অঞ্চলে বহু জায়গায়, ঢাকা শহরে বহুত আওয়ামী লীগের কর্মী এরকম ঘোষণা দিয়ে রাখছে, ছাত্রলীগের কর্মী, যুবলীগের কর্মী এরকম ঘোষণা দিয়ে রাখছে যে ধানমন্ডি 32 আওয়ামী লীগের সম্পদ না, ধানমন্ডি 32 শেখ হাসিনারও সম্পদ না। ধানমন্ডি 32 ভাঙার প্রতিশোধ আমরা নেব, তাতে যদি শেখ হাসিনা ডিস্টার্ব করে দরকার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করব। এরকম কথা বলতে আমার কাছে কিভাবে ভাই? না এই কথাটা আমি বলতে চাচ্ছি, যদি তার বাড়ি ভাঙতো, মানে মনে করেন যে একজন ছাত্রলীগ করে, একজন যুবলীগ করে, আওয়ামী লীগ করে, কৃষক লীগ করে, শ্রমিক, তার বাড়ি ভেঙেছে, এটা সে ক্ষমা করে দিবে, ক্ষমা করে দিতে পারে। শেখ হাসিনার বাড়িও কিন্তু আপনি বুঝতে পারছেন, শেখ হাসিনার বাড়িও কিন্তু ভাঙছে, সুদর্শনও ভাঙছে, ওইটা নিয়ে কিন্তু কারোর কোনো চিন্তা, একেবারে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু তাদের মাথা ব্যথা হচ্ছে 32, এবং এটা নিয়ে মানে যত না আগে গুরুত্ব ছিল এখন আরো গুরুত্ব বেড়ে গেছে। এবং এটা প্রতিশোধ কিন্তু ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, স্বেচ্ছাসেবক লীগ এরা কিন্তু নেবে, কারো কথা মানবে না। আমার ধারণা তাদের নেত্রীর কথা তারা মানবে না, মানতে পারবে না, কথা মানবে না, কেউ মানবে না, এই জায়গায় মানবেই না। এবং এটার জন্য কি হবে জানেন, দেশে মানে আজকে দেখলাম এক বিএনপি নেতা সংসদে বলতেছে 50 বছর আওয়ামী লীগের ক্ষমতায় আসবেন। কত বড় ননসেন্স হলে এই কথা বলে সংসদে দাঁড়িয়ে, মানে এটা কত বড় ননসেন্স। মানে যখন রাজনৈতিক জ্ঞান, কতখানি রাজনৈতিক জ্ঞান শূন্য হইলে এই জাতীয় কথা বলতে পারে? 5 মিনিটের ভরসা আছে রাজনীতিতে। মানে চোখে দেখা সরকার, শেখ হাসিনার সরকার 5 বছর যাবে, বিএনপিও ধরে নিল, ভেঙে গেল, আগস্ট মাসে সরকার উচ্ছেদ হয়ে গেল। তাহলে এই দিকটাই আসবো। আমি একটু আপনাকে থামাই, আমি এই প্রশ্নটা একটু আপনাকে গুছিয়ে করি, আপনি একটু এই প্রশ্নটার উত্তর দিবেন। ফরিদ ভাই, আমরা যাবৎকাল অনেকগুলো সরকার গঠন হতে দেখেছি। শুধুমাত্র সরকার গঠন হওয়ার পরে সেই সরকার মেয়াদ পূর্ণ করতে পারেনি এরকম দুটি সরকার। একটি সরকার ছিল 96 সালে বিএনপির গঠন করা সরকার, আরেকটি সরকার আমরা দেখলাম 2024 সালে গঠনের এত অল্প সময়ের মধ্যে সেই সরকারের পতন ঘটলো। কিন্তু ফরিদ ভাই, যেটি একটি নির্বাচিত সরকার যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশনের সরাসরি হস্তক্ষেপে খুব সুন্দর একটি নির্বাচন হয়েছে, তারপরে একটি সরকার রান করছে, কিন্তু এত প্রতি পদে পদে এরকম হোঁচট খাওয়া সরকার আমি কিন্তু আর দেখিনি।
আমি যদি বর্তমান বিএনপি সরকারের কথা বলি তাহলে এই অবস্থার দেখিনি। বিএনপি সরকার প্রথম তারা যেটা সম্পর্কে কোনো কিছু চিন্তাই করছে না বা চিন্তা করতে নিষেধ করে দিয়েছে হয়তো জামায়াত ইসলাম, সেটি হচ্ছে আওয়ামী লীগের দিক থেকে আসা যে ওয়েভ, যে ধাক্কা, যেটি বিএনপি কল্পনাও করতে পারতেছে না যে আসলে কি তাদের জন্য ভয়ঙ্কর জিনিস অপেক্ষা করছে। আওয়ামী লীগ কিন্তু, ছাত্রলীগ আওয়ামী লীগ কিন্তু এরকম কোন দল না যে আপনি আর্মি দিয়া তাদেরকে ভয় পাওয়া ঘরে উঠাই দিবেন। এইটা কিন্তু আবার আওয়ামী লীগ না। বিএনপির লোকজন 27 বছর হামলা মামলা ভয়ের রাস্তায় নামে নাই, সেটা কিন্তু একটা ভিন্ন আলাপ। এই খেলা, এই ঘটনা কিন্তু আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের সব বাল দিয়েও গেল সেটা। তার পাশাপাশি জামাতের হচ্ছে কি এক ধরনের কূটচাল আছে। জামাত এক ধরনের একটা কূটচাল দিয়েছে যে এই সরকার যদি না থাকে, বর্তমান সরকার যদি পড়ে যায় এবং তারপরে যদি আবার আওয়ামী লীগকে সহ যদি নির্বাচন হয়, তাহলে যদি জামাত এবং বিএনপি একসাথে নির্বাচন করতে পারে, তাইলে হচ্ছে গিয়ে জামায়াত ইসলাম আরো শক্তভাবে সংসদে এবং সরকারে অংশগ্রহণ করতে পারবে। আমি ঠিক বলছি কিনা? আচ্ছা, সুতরাং জামাতের পক্ষ থেকে একটা বিএনপির ভয় আছে। এর বাইরে যেটি আছে সেটি হচ্ছে দেশকে ভয়ঙ্কর রকমের অস্থির করে তোলার জন্য তার 17 বছরের ক্ষুধার্ত একটা বাহিনী আছে, চাঁদাবাজ বাহিনী, যারা বিগত 17 বছর ধরে ভয়ঙ্কর রকমের ক্ষুধার্ত ছিল এবং সেই বাহিনীটাকে কোনোভাবে তারেক রহমান ট্যাকেল দিতে পারতেছে না। এর বাইরে যারা আছে সেটি হচ্ছে এই মোল্লা বাহিনী, যারা ক্রমাগত নানা রকমের অসুবিধা তৈরি করে দেশকে সবচাইতে খারাপ অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা এই ভাড়াটে বাহিনী সবসময় করছে। এত কিছুর পরে শেখ ফরিদ ভাই, আপনার কি কোনো কারণে মনে হয় যে এই যে সরকারটি 3 মাস বোধহয় শেষ হয় না, 3 মাসের কাছাকাছি, আপনার কি মনে হয় ফরিদ ভাই এই সরকার তার মেয়াদ পূর্ণ করতে পারবে? বা যদি পারে তাহলে সেটা কি কারণে, বা যদি না পারে তাহলে সেটা কি কি দিক থেকে আপনি এই বিষয়গুলো দেখছেন? কি কি কারণে আপনার মনে হয় যে টিকবে, বা কি কি কারণে আপনার মনে হয় না যে এই সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে? শেখ ফরিদ ভাই, আমার তো এই সরকার মেয়াদ পূর্ণ করার প্রশ্ন এসে, কারণ দেশের যে সার্বিক পরিস্থিতি, এই সরকার সেনাবাহিনীর, আমরা বলি ঠিকা দেওয়া, কোনো গাছ লাউয়ের জাংলা যখন ভেঙে যায় তখন আরেকটা কিছু দিয়ে ঠিকা দিয়ে রাখতে হয়, মানে সাপোর্ট দিতে হয়, নাহলে খুঁটিটা টিকে না। তো বিএনপি প্রথমত এই নির্বাচন বিতর্কিত, যত কথাই বলি না কেন এই নির্বাচন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত, নাম্বার 1। নাম্বার 2, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো না, আইন শৃঙ্খলার চরম অবনতি, বিএনপির ভিতরে আভ্যন্তরীণ ভয়ঙ্কর কোন্দল তৈরি হচ্ছে। আগামী 6 মাসের মধ্যে দেখতে পারবেন বিএনপির কোন্দলে পাগলে আওয়ামী লীগের আসতে হবে, একটা। দ্বিতীয়ত, আপনি যেটা বললেন, যেহেতু থাকতে পারবে না, তাহলে কেন থাকতে পারবে এটা আলোচনায় আমি যাচ্ছি না। যেহেতু থাকতে পারবে না, প্রথমত হলো আওয়ামী লীগ এই 5 বছর অপেক্ষা করবে না। কেউ যদি বলে যে তাদের নেতৃত্ব নাই বা ডাক দিচ্ছে না, আওয়ামী লীগ দেখবেন, যেটা আমি বারবার বলেছি, আওয়ামী লীগ স্বতন্ত্রভাবে কেউ না কেউ, আওয়ামী লীগের ভিতরে কেউ না কেউ ডাক দিয়ে বসবে। আপনি দেখবেন, যেটা আপনি বলেছেন যে বিএনপি কল্পনাই করতে পারতেছে না কি একটা ওয়েভ, কি একটা ঢেউ আসতেছে সামনে। এই সেনাবাহিনী পৃথিবীতে সবচেয়ে অবিশ্বস্ত হচ্ছে সেনাবাহিনী। পুলিশে তো আপনার সাথে কিছুক্ষণ থাকবে, সেনাবাহিনী যখনই দেখেছে পৃথিবীতে, আপনি দেখবেন যখনই সেনাবাহিনী দেখতে পারছে, ঠিক তখনই সেনাবাহিনী জাস্ট ধরে যাবে একেবারে, মানে শেষ দেখবেন যে ঠিক যেভাবে এইবার জামাতিদের কাঁধে নিয়ে ঘুরছে সেনাবাহিনী, যেভাবে মোল্লাদের কাঁধে নিয়ে ঘুরছে, ভাবির পোল্লা নাহিদকে নিয়ে ঘুরছে, দেখবেন যে সাদ্দামকে কাঁধে নিয়ে ঘুরতেছে বাংলাদেশ সেনাবাহিনী, দেখবেন যে রব্বানির নিয়ে ঘুরতেছে। হতে পারে আপনি যদি জানেন আপনারও সেনাবাহিনী কাঁধে নিয়ে ঘুরবে, হতে পারে আমি গেলে আমারও সেনাবাহিনী কাঁধে নিয়ে ঘুরাবে। সেনাবাহিনী যে কোনো মুহূর্তে তাদের, কারণ তাদের তো কোনো আদর্শ নেই। সেনাবাহিনীর আদর্শ কি? সেনাবাহিনীর তো আপনি জানেন, ওটা তারা চাকরি, তারা তো আদর্শে, তারা তো একটা চাকরি করে। হ্যাঁ, যাদের দেশপ্রেম আছে, সেই দেশপ্রেমের সঙ্গে তো আভ্যন্তরীণ না, তাদের দেশপ্রেম কোথায়? বহিঃশত্রুর আক্রমণ থেকে। তো এরা তো রাজনীতিবিদ না। আর যখন আন্তর্জাতিক এই সেনাবাহিনীর পেছন থেকে আন্তর্জাতিক মদতটা চলে যাবে, আমি ভালো করেই জানি যে এই মুহূর্তে ওয়াকারের পাশে আন্তর্জাতিক মদত রয়েছে, আর আন্তর্জাতিক মদত কচু পাতার পানি, যে কোনো মুহূর্তে তারা বিক্রি করে ফেলবে তাদের এই বাংলাদেশের। আপনি দেখেন, শেখ হাসিনা কি কম ক্ষমতা ধরছিল? ছাত্রলীগ কি কম ক্ষমতা ধরছিল? এই সেনাবাহিনী কি শেখ হাসিনার কথা চলে নাই? এই পুলিশ বাহিনী কি বাংলাদেশের মানে আওয়ামী লীগের কথা চলে নাই?
24 ঘন্টার ব্যবধানে তারা কেউ কাউকে চিনল না, ঠিক ওইভাবে চিনবে না। ইভেন অদূর ভবিষ্যতে পুলিশ যেভাবে মার খেয়েছে, পুলিশকে যেভাবে পঙ্গু করেছে, সেনাবাহিনী যদি জনগণের সামনে আসে এইভাবে মার খাবে। তো সেনাবাহিনী তো এই ঝুঁকি নিবে না, তাহলে তাদের জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, যেটা আপনি আমার চেয়ে ভালো বোঝেন। সেনাবাহিনী কিন্তু একটা বিষয় সিনসিয়ার, সেটা হলো তার ভাবমূর্তিকে নিয়ে সে সবসময় মানে নাটক যতই করুক ভেতর ভেতর উপরে কিন্তু একটা মেকআপ করার চেষ্টা করে। ওই মেকআপটা তো পড়ে যাবে যদি আওয়ামী লীগের সাথে সংঘর্ষ হয়, ধরে নেন। কারণ পুলিশ তো সামনে আসবেই না, আওয়ামী লীগের প্রশ্নে আসে। ধরেন এখন সেনাবাহিনীর সাথে সংঘর্ষ, সেনাবাহিনী তো পারবে না। সেনাবাহিনী কয়জনকে গুলি করে মারবে? সেনাবাহিনী যখনই গুলি 7 দিন পরে এই সরকার পড়ে যাবে অটোমেটিক্যালি। ওয়াকার সাহেবকে পালায় চলে যেতে হবে, আর নইলে তার ফাঁসি হবে। এই দেশে যদি থাকে, বিদেশে স্যাংশনের আওতায় পড়ে যাবে সেনাবাহিনী, সেনাবাহিনীর মিশন বন্ধ হয়ে যাবে। এগুলো তারা জানে, তাই তারা ঝুঁকি নেবে না। যখনই তারা দেখবে যে তাদের মিশনের ঝুঁকি আছে, মিশন বন্ধ হয়ে যাবে, তখনই দেখবেন আস্তে করে তারা ইউটার্ন নিয়ে নেবে। দেখবেন তখন আওয়ামী লীগ ছাড়া কিছুই বুঝে না। এটা 5 মিনিটের ব্যাপার। আর যেটা আপনি বললেন যে যে আওয়ামী লীগ আসবে কিভাবে, আওয়ামী লীগ আসবে 2 ভাবে। আমি এর আগে বলেছি, আপনার কাছে বলি। প্রথমত এরা আসবে, আমি বললাম তো 17 বছর যেমন এরা বসেছিল খাওয়ার উন্মাদ হয়ে গেছে বিএনপি, এরা খেতে খেতে এদের পেট খারাপ হয়ে যাবে, এরা বমি করা শুরু করবে, এত খাবে বা খাওয়া শুরু করেছে। একদল কিন্তু বিএনপিরও কিন্তু একদল না খাওয়া, এর কিছুই পাচ্ছে না, আরেকদল খেয়ে কিন্তু বমি করে দিচ্ছে। তো এইদিকে তারা ব্যস্ত থাকবে। আর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের যারা শক্তি সরকারের ছিল, তারাও কিন্তু, আওয়ামী লীগ কিন্তু এত দীর্ঘমেয়াদী ক্ষমতায় ছিল না, 16 বছর 17 বছর। তার মানে তারা কিন্তু এখন মানে বিরোধী দলে থাকার মতো আর অভ্যস্ত, মানে ইরাদা তাদের নাই, সোজা কথা। তারা আর বিরোধী দলে থাকতে রাজি না। আপনাকে যদি এই মুহূর্তে 5 বছর আওয়ামী লীগ বলে যে আমরা কোনো আন্দোলন করবো না, দেখবেন যে আওয়ামী লীগের কর্মীরাই আন্দোলনের ডাক দিয়ে বসেছে এবং সরকার পতন হয়ে যাবে। কারণ এই সরকার এত দুর্নীতি করতেছে, এত আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়েছে মানুষের সাথে, এবং আভ্যন্তরীণ তাদের যে কোন্দল, এই সরকার তাসের ঘরে, মনে করেন কালকে থেকে আওয়ামী লীগ চুপ, একটু শব্দ দেখেন না, 23 তারিখ 23 পর্যন্ত দেখলেন আওয়ামী লীগ কি করেছে, কোনো আন্দোলনের ডাকই দেয়নি। কিন্তু আপনি দেখেন তো পরিস্থিতি কি কি ঘটেছে। পুরো বাংলাদেশ অস্থির বানাই ফেলছে তারেক রহমান। কোনো কিছু না করেই মানে আওয়ামী লীগ কোনো আন্দোলনের ডাক, এখন ধরেন আওয়ামী লীগ সাইলেন্ট হয়ে গেল। আমি যদি এখন আওয়ামী লীগের পলিসি মেকারদের মধ্যে থাকতাম, তাহলে আমি আওয়ামী লীগকে বলতাম আপনারা সাইলেন্ট হয়ে যান। কারণ যখন আপনি নীরবতা পালন করবেন, আপনার প্রতিপক্ষ তখন আরো বেশি ভয় পায়, এবং সিদ্ধান্ত নিতে পারবে না যে আমার পরিকল্পনাটাকে। যেমন 23 তারিখে বুঝে নাই, যেমন আওয়ামী লীগ কিন্তু মোটামুটি রঙের 2 দিয়ে ওরা কিন্তু সকল চিরা ঠেকছে, সব টেকা রঙের সাতরা দিয়ে কি বলে আপনার গোলামের উপরে ট্রাম মাইরা দিছে, নিয়ে গেছে আওয়ামী লীগ, বুঝতেই পারে নাই। তো এরা সামনে আরো ঘটবে ঘটনা। তোমার আওয়ামী লীগের উচিত এখন নীরব থাকা, আর না হলে সরাসরি বিপ্লব ঘোষণা করা। মাঝখানে জায়গা নেই। এই যে মাঝখানে কিছু কিছু আমি বলবো না, আমি যে বলতেছি তারা যে আন্দোলন করে ব্যর্থ তা না, এরা বলতেছে, কথা বলতেছে, কাজ করতেছে, অ্যাক্টিভিটি, একটু ঠিক আছে। কিন্তু এদের পরিকল্পনা 2 ভাবে, হয় চুপ হয়ে যাইতে হবে। যেমন এই যে আপনি ছোটবেলা পানিতে খেলতেন না, ডুব দিয়ে খেলতাম, চুপ করে কি করতাম আমরা, এক জায়গায় কিন্তু বসে থাকতাম। কিন্তু আমাদের প্রতিপক্ষরা ওরা কিন্তু ভয়ে চারদিকে ছোটাছুটি করতো, আমরা কিন্তু ডুব দিয়ে ওইখানেই বসে থাকতাম, কিন্তু আশেপাশে সব দূরে দূরে চলে যেত, এবং তখন বেশি পানিতে যাওয়ার কারণে ধরা পড়তো, রাইট? আপনার মনে থাকে? আর এই মুহূর্তে একবার সাইলেন্ট হয়ে আওয়ামী লীগের, আর না হয় সরাসরি বিপ্লবের ঘোষণা দেয়, এবং সেটাই ঘটবে। ইভেন আওয়ামী লীগ যদি ধরেন, আওয়ামী লীগ 2 বছর কিছু বললো না, কথার কথা 3 বছর কিছু বললো না, তারপর এই সরকার করে দেবে। কারণ কি জানেন? কারণ এই সরকার নিজেই জানে না তার উদ্দেশ্য কি, তার লক্ষ্য কি, সেগুলো জানে না। আপনি দেখেন, আপনি যদি কোনো বিএনপি নেতাকে জিজ্ঞেস করেন যে তোমাদের পঞ্চবার্ষিকীর পরিকল্পনা কি, কেউ কিছু বলতে পারতেছে না। বিএনপির অনেক নেতাকে আমি শুধু একটাই কথা, আওয়ামী লীগ ক্ষমতা, এদের সাথে কথা বললে বলে কি আওয়ামী লীগ তার ক্ষমতায় আসবে না, আর কোনো আলাপই নাই, মানে দেশের উন্নয়ন, রাইট? কোনো আলাপই নাই। ফরিদ, তুমি কি বলো, আওয়ামী লীগ আর কোনোদিন ক্ষমতায় আসবে না? আমি বললাম তাই নাকি? আপনার আসনে কিন্তু আমি আবার ঠাট্টা করি, ভাই আপনার আসনে কিন্তু আমি ইলেকশন করবো, এগুলো বলি, তখন হাসে, তুমি ইলেকশন করো সবাই, কিন্তু আওয়ামী লীগ করতে দেবো। আমি কি চান্দের দেশ থেকে মার্কা নিয়ে আসবো? তখন হাসে। আমি বললাম ভাই এগুলো বললেন না,